1 বছর 1 মাসের ব্যবধানে প্রথমে বাংলাদেশ আর তারপর নেপালের নাটকীয় রাজনৈতিক পট পরিবর্তন শুধু দক্ষিণ এশিয়ার নয়, সামগ্রিক ভূ রাজনীতিতেই একটা প্রবল আলোড়ন ফেলেছে। 2024 সালের আগস্টে বাংলাদেশের সংগঠিত আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেমন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল, অনেকটা সেভাবেই চলতি সেপ্টেম্বরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছাড়তে বাধ্য হলেন। দক্ষিণ এশিয়ার এই দুটো ঘটনায় অনেক সাদৃশ্য থাকলেও দুটোর মধ্যে যে অনেক পার্থক্য আছে সেটা কিন্তু অনেক পর্যবেক্ষক মনে করিয়ে দিচ্ছেন। এই মিল আর অমিলগুলো ঠিক কোথায়, সেদিকেই নজর দেওয়া যাক। বাংলাদেশের আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের মধ্য দিয়ে। পরে তা সরকার পতনের এক দফা এক দাবিতে রূপ নেয় এবং তখনকার ক্ষমতাসীন সরকার বিদায় নিতে বাধ্য হন। নেপালে দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী আন্দোলন চললেও তা ব্যাপক আকার ধারণ করে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতার মধ্য দিয়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গত 8 সেপ্টেম্বর নেপালের জেনজিরা যে জামায়াতের ডাক দিয়েছিল সেটাই পরে সরকারের পতন ডেকে আনে। ওই বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই সেদিন বলেছিলেন, শুধু সোশ্যাল মিডিয়ার ইস্যুতে নয়, তারা এসেছেন দেশের নেতামন্ত্রীদের সর্বগ্রাসী দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে। বাংলাদেশে আন্দোলনের মোড় ঘুরে যায় যখন জুলাই মাসের মাঝামাঝি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দিক থেকে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালনা শুরু হয়। ওদিকে নেপালেও গত 8 সেপ্টেম্বর কারফিউ ভেঙে পার্লামেন্টের দিকে এগিয়ে যাওয়া বিক্ষোভকারীদের উপর যখন নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে এবং তাতে 25 জনের মতো নিহত হন, ঠিক তখন থেকেই আন্দোলন সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। বাংলাদেশে গত বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রীর আবাস গণভবনের নিকটবর্তী হেলিপ্যাড থেকে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। নেপালেও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ঠিক একইভাবে হেলিকপ্টারে চেপে কাঠমান্ডু ছেড়েছেন গত 9 সেপ্টেম্বর। তবে শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতের মাটিতে গেলেও ওলি ঠিক কোথায় গিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। কেউ বলছেন তিনি দুবাইয়ে পাড়ি দিয়েছেন, আবার কেউ বলছেন তিনি নেপালের ভেতরে আত্মগোপনে আছেন। আরও একটা গুরুত্বপূর্ণ মিল হলো উভয় ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধান জানিয়েছেন যে সরকার প্রধান বিদায় নেওয়ার আগে পদত্যাগ করে গেছেন, ফলে সরকারও তখনই ভেঙে গেছে। বাংলাদেশ বা নেপাল কোনো দেশে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীকে ক্ষমতা দখলের উদ্যোগ নিতে দেখা যায়নি, বরং দুই দেশের বাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে পদক্ষেপ নেয়। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্ট বিকেলে আওয়ামী লীগ ছাড়া বাকি সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। তাছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটিও করেছে সেনাবাহিনী। বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের উপর হামলার আশঙ্কা ছিল তাদের অনেককেই যে সপরিবারে ক্যান্টনমেন্টগুলোতে আশ্রয় দেওয়া হয়েছিল তা সেনাবাহিনী পরে নিজেই জানিয়েছে। নেপালেও রাজনীতিবিদদের উপর নৃশংস হামলা শুরু হওয়ার পর সেনাবাহিনী তাদের অনেককে বাঁচাতে এগিয়ে এসেছে বলেও জানা যাচ্ছে। শেখ হাসিনার বিদায়ের ঠিক 3 দিনের মাথায় 8 আগস্ট সন্ধ্যায় প্যারিস থেকে ফিরে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নেপালেও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন 9 সেপ্টেম্বর, আর 12 সেপ্টেম্বর রাতেই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। অদ্ভুতভাবেই দুই দেশের এই দুটো ঘটনার মধ্যে ব্যবধান ছিল ঠিক 2.5 দিনের। বাংলাদেশের আন্দোলনকারীদের তরফ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসকে পছন্দ করা হয়েছিল। ঠিক সেভাবেই নেপালের জেনজিদের প্রস্তাব ছিল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুই ক্ষেত্রে তাদের অপাক পরিচ্ছন্ন ভাবমূর্তি তরুণদের কাছে তাদের গ্রহণযোগ্য করেছে। বাংলাদেশের ক্ষমতার পালাবদলে মার্কিন ডিপ স্টেট এবং অন্যান্য বৈদেশিক কুশীলবদের কলকাঠি নাড়ার বিষয়ে ব্যাপক আলোচনা রয়েছে। একই ধরনের কথাবার্তা এখন শোনা যাচ্ছে নেপালের আন্দোলন নিয়েও। কে এই বিক্ষোভকারীদের মদত দিয়েছে, কারা টাকা পয়সা জুগিয়েছে, কোন বিদেশি শক্তির স্বার্থ এরা হাসিল করেছে, এরকম বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে। তবে কোনো ক্ষেত্রে ডিপ স্টেটের যোগসাজশ দিয়ে অকাট্য বাহ্যিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। বাংলাদেশি সরকারের পতনের পর বেশ কিছু সময় দেশে আইন শৃঙ্খলা বলতে কার্যত কিছু ছিল না। তার একটা বড় কারণ ছিল দেশের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছিল। একের পর এক থানা ছেড়ে পুলিশ সদস্যরা পালিয়ে গিয়েছিলেন। আর নেপালে মঙ্গলবার থেকে যেভাবে সাবেক ও বর্তমান নেতা মন্ত্রীদের উপর হামলা শুরু হয়েছে তার বিভৎসতা সবাইকে চমকে দিয়েছে। একজন মন্ত্রীকে বিবস্ত্র করে রাস্তা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে আগুন দেওয়ায় জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন আরেক সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী। কাঠমান্ডুতে হিলটন ও
হায়াতের মতো বিলাসবহুল হোটেল জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে। অবাধে লুটোরাজ চালানো হয়েছে বহু বিপণীতে। অভ্যুত্থানের পরে সহিংসতা ও অরাজকতার মাত্রা কোথায় বেশি ছিল তার তুলনা হয়তো সম্ভব নয়, কিন্তু নেপাল ও বাংলাদেশের দুটো দেশের মানুষই প্রায় একই ধরনের বর্বরতা দেখিয়েছে। এই বিষয়ে পর্যবেক্ষকদের মধ্যে বিভিন্ন রকম মত আছে। বাংলা ট্রিবিউন এই প্রশ্নটি রেখেছিল সাবেক ভারতীয় কূটনীতিবিদ দেব মুখার্জির কাছে। সুদীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ ও নেপাল দুই দেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেব মুখার্জি বলেছিলেন, আপাত দৃষ্টিতে দুই দেশের অভ্যুত্থানের অনেক মিল থাকলেও একটু তলিয়ে দেখলে দেখা যাবে পার্থক্য অনেক আছে। বস্তুত বাহ্যিক দৃষ্টিতে বেশ কিছু মিল থাকলেও মৌলিক পার্থক্যটাই বেশি বলে আমার বিশ্বাস। আর প্রধান পার্থক্য হলো বাংলাদেশ সংবিধান এখনো সুরক্ষিত থাকলেও নেপালে তা হবে কিনা আমি নিশ্চিত নই একেবারেই। তার ধারণা বাংলাদেশে গত 1 বছরের সংবিধান সংস্কার এমনকি 72-এর সংবিধানও পুরোপুরি বাতিল করারও দাবি উঠেছে, কিন্তু এরপরও মূল অসাম্প্রদায়িক চরিত্র নিয়ে সংবিধানটি টিকে যেতে পারে। তবে নেপালের ক্ষেত্রে অতটা আশাবাদী হতে পারছেন না মুখার্জি। তিনি বলেন, সেদেশে আন্দোলনকারীরা 2015-এর সংবিধান বাতিল করার জোরালো দাবি তুলেছেন। সেটা বাস্তবে পরিণত হলে নেপালের বহু বছরের পরিশ্রম, সংগ্রাম ও আন্দোলনই শুধু চলে যাবে না, সেদেশে বহুদলীয় গণতন্ত্র, নাগরিকদের মৌলিক অধিকার, সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারও বিপন্ন হবে। এমনকি রাজতন্ত্র ফেরানোর দাবিও হয়তো জোরালো হবে। ক্ষমতার পালাবদলের পর কোনো দেশে পুরনো সংবিধানের অস্তিত্ব থাকে কিনা, সম্ভবত সেই নিরিখেই ইতিহাস শেষ পর্যন্ত দুই দেশের ঘটনাক্রমকে বিচার করবে।